হাসিনা পলানোর পরে 1 মাসও হয় নাই, ছাত্র দল আর ছাত্র শিবিরের মধ্যে গ্যাঞ্জাম শুরু হইল। দেশের অবস্থা এমনিতে ভালো না, ইন্ডিয়া বাঁধের পানি ছাইরা বন্যা বানাই দিছে। আমি তারেক রহমানের কইলাম যে এটা তো ঠিক হইতেছে না, আমি শিবিরের ছাত্র দলকে নিয়ে বসতে চাই। জামাতকে বললাম, রাজি হইলো। তারেক রহমানও রাজি হইলো। আমারে বলা হইলো যে তারেক রহমান ছাত্র দলকে বলে দিচ্ছে। মিটিং এর টাইম ডেট ঠিক হইলো। ছাত্র দলের ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি আলোচনা করে ঠিক করলো। আমার টাইম প্যারিসে সকাল 5টায় মিটিং। তো যাই হোক, আমি চোখ মুছতে মুছতে উঠলাম, শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, মিটিং এ ঢুকলাম, জুমে ছাত্র দল নাই। অনেকক্ষণ পর রাকিবের ফোন মারিলাম। তো রাকিব কয়, মিটিং এখন নাকি? আমি তো সিলেট যাইতেছি। আমি কইলাম তাইলে তো অসুবিধা নাই, যাইতে যাইতে কথা বলে নাও। রাকিব কয়, না কথা বলা যাবে না, অনেক মানুষ। আমি কইলাম তোমার কাছে মিটিং এর একটা টাইম তো ছিল, ঠিক না? সেটা কয়টায়? সে টাইমে বসি, দরকার হলে অফিস যাবো না। রাকিব কয়, জানাবো নি আপনারে। সেই জানানো আজ পর্যন্ত জানায় নাই। পরে তারেক রহমানকে অ্যাপোলোর মাধ্যমে জানাইছিলাম যে ছাত্রদল কিন্তু বসে নাই, সেদিন আসেও নাই। আপনি কয়ে দিয়েছিলেন, আপনার কথা শোনে নাই। তারেক রহমান নাকি কইছিল যে কেন যে দাদা বসতে চাইতেছে। সত্য বলছিল কিনা অ্যাপোলো কে জানে, সে মিছা কথা বলে, অ্যাপোলো প্রচুর মিছা কথা বলে, আমি প্রমাণ পাইছি। যাই হোক, বিএনপি চায় নাই এই ঝামেলা থামুক। আমার তখন থেকে ধারণা ছিল যে এটা ঘটনা হইতেছে পরিকল্পনা করে, কিন্তু কেন? আজকে আলাপটা সেটা নিয়ে। বিএনপি শিবিরের উপরে ঝাঁপে পড়িচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, উস্কানি দিচ্ছে, নিজে থেকে হাঙ্গামা করিচ্ছে। বিএনপি কেন করিচ্ছে? বিএনপি শিবিরকে নিয়ে ভয় বা আশঙ্কা। আমি আপনাদের কয়েকটা ছবি মনে করাই দিই। বর্ষা বিপ্লবে রাস্তায় পুলিশ গুলি চালাইতেছে, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড। লড়াইরত তরুণরা মাঝ রাস্তায় যায় নামাজ বিছায় দাঁড়ায় যেতেছে, কেবলামুখী সেজদা দিতেছে। তারপরে হাসিনা পলাই গেছে দুপুরে। শাহবাগ টিএসসি গণভবনের সামনে লক্ষ লক্ষ মানুষ, বিজয়ের মুহূর্ত, কিন্তু তারা মুষ্টি তুলতেছে না, পতাকা উড়াইতেছে না, তারা মাটিতে কপাল ঠেকায় সেজদা দিতেছে। এই দৃশ্যগুলা বাংলাদেশের বাঙ্গু এলিটদেরকে যতটা আতঙ্কিত করছে গত 55 বছরে, আর কোনো কিছু তাদের এত আতঙ্কিত করে নাই। বাকশাল তাদের কাঁপায় নাই, হাসিনার আয়নাঘর গুম তাদের ভয় ধরায় নাই। তাদের ভয় ধরাইছে তরুণদের খোদা তাআলার সার্বভৌমত্বের কাছে আত্মসমর্পণের দৃশ্য। কেন? এই প্রশ্নের উত্তরেই লুকায় আছে আজকের বাংলাদেশের পুরো রাজনৈতিক সংকট। এবং এই সংকট কোন দিকে যাইতেছে, কোন দিকে যাইতে পারে, সেটার একটা নিশানা। এর মধ্যে লুকায় আছে ভোটের ইঞ্জিনিয়ারিং, তারেক রহমান প্রাইম মিনিস্টার হওয়া, প্রফেসর ইউনূসের ব্যর্থতা। গত 55 বছর বাঙ্গু সেকুলার এস্টাবলিশমেন্টের কাছে একটা নির্দিষ্ট স্পেশাল গ্রামার ছিল, মানে স্থানের ব্যাকরণ। তারা এটা তৈরি করছিল, কোন জায়গায় কে কি করবে তার নীরব একটা নিয়ম। নিয়মটা সহজ, ইসলাম থাকবে মসজিদে, বাসায়, ব্যক্তিগত পরিসরে, জুম্মায়, রোজায়, ঈদের জামাতে। আর পাবলিক স্কোয়ারে, রাজপথ, শাহবাগ, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলো সেকুলার টেরিটরি। এখানে বিজয় উদযাপন হবে, গান বাজনা হবে, মোমবাতি হবে, পয়লা বৈশাখ হবে, মঙ্গল শোভাযাত্রা হবে, যেটা দেখে কলকাতার দাদা বাবুদের আর কয়া ফেলবে রমনা যেন অষ্টমীর এক ডালিয়া। আনন্দবাজারে লেখা হবে, মানববন্ধন হবে, গান হবে, গাঞ্জা পান হবে, মজমা হবে, পূজাও হবে। কিন্তু ইসলামী আচার নৈব নৈব স। পূজা মানে কালচার, প্রগতিশীল। ইসলাম মানে পশ্চাৎপদ, প্রতিক্রিয়াশীল। রবীন্দ্রনাথ গাইতে হবে, ছায়ানট থাকতে হবে, পন্দের আলো দিল্লি স্টার থাকবে। ধর্ম এখানে ঢুকতে পারবে না, ঢুকলেও একদম স্যানিটাইজ করে আনতে হবে। এটাই ছিল বাঙ্গু সেকুলারিজমের আসলি চেহারা। ধর্মকে নিষিদ্ধ করা না, ধর্মকে কন্টেইন করা, আটকে ফেলা, ঘেরাও করে রাখা। জুলাই আন্দোলন এই গ্রামার ভেঙে দিচ্ছে। যখন একজন তরুণ পুলিশের গুলির মুখে রাজপথে যায় নামাজ বিছায়, সে শুধু ইবাদত করতেছে না, সে টেরিটোরিয়াল ক্লেম করতেছে। সে বলতেছে এই রাজপথ আমার, এই রাজপথ আমার আল্লাহ তাআলার। আপনাদের মনে আছে আমি কইছিলাম বর্ষা বিপ্লবের সময়, জুলাই আগস্টে এই বিপ্লব সফল হবে যদি খোদা তাআলা রহম করে। আমাদের কাজ লড়াই চালায় যাওয়া, এবং হয়েছিল, খোদা তাআলা রহম করছিল। কোত্থেকে যে নেমে আসছিল লাখ লাখ আবাবিল। হাসিনা পলাইলো। 5ই আগস্টে হাসিনা পলানোর পরে যে সেজদা দিছিল সেটা আরো আগ্রাসী ছিল, কারণ সেটা ছিল বিজয়ের মুহূর্ত। বিজয়ের আইকনিক ছবি বলতে আমরা কি বুঝি? মুষ্টিবদ্ধ হাত, পতাকা, বিজয়ের চিৎকার। কিউবায় ক্যাস্ট্রো, প্যারিসেও 68 সালে আমার ইউনিভার্সিটি সরবনে ছাত্ররা ঠিক এরকম বাংলাদেশে বর্ষা বিপ্লবের মতো বিপ্লব করেছিল। শার্ল দ্য গল পলাই গেছিল জার্মানিতে। শার্ল দ্য গল ফিরে আসছিল পরে, কয়েক ঘন্টার জন্য পলাইছিল আর কি। হাসিনা ফিরে আসে নাই। এই ফ্রান্সের বিপ্লব ব্যর্থ হয়েছিল। তাদের স্লোগান ছিল শাইয়ে রিয়ালিস্ট, দমন্দে লাম্পসিবল। বাস্তববাদী হও, অসম্ভবকে দাবি করো। বিজয়ের আইকনিক ছবি হয় মুষ্টি, পতাকা। কিন্তু ঢাকায় 2024 কি হইলো? বিজয় তরুণেরা মাটিতে সেজদা দিল। এটা একটা অল্টারনেটিভ সোভারেনিটি ক্লেম, বিকল্প সার্বভৌমত্বের দাবি। তারা বলতেছে ক্ষমতা আমাদের না, আমরা কেবল নিমিত্ত, আসল সার্বভৌম অন্য কেউ।
এই সার্বভৌমত্ব বিষয়টা একটু বুঝে দেখি, কেন এটাতে আতঙ্কিত বোধ করবো। আধুনিক রাষ্ট্র যারা দাবি করে, যে দাবির উপরে দাঁড়ায় থাকে, সেটা হচ্ছে রাষ্ট্র বলে আমি চূড়ান্ত রাষ্ট্র, আমার উপরে কেউ নাই। মধ্যযুগে কিন্তু এরকম ছিল না, রাজার উপরে পোপ, পোপের উপরে ঈশ্বর। মুসলিম জগতে খলিফা শরীয়তের অধীন, শরীয়তের উপরে আল্লাহ। জার্মান দার্শনিক কার্ল স্মিথ উনি 1922-এ বলছিলেন আধুনিক রাষ্ট্রের এই যে স্ট্রাকচার, এটা আসলে চুরি করা ধর্ম থেকে, ধর্মতত্ত্ব থেকে। মধ্যযুগের ঈশ্বরের যে ক্ষমতা আইন সাসপেন্ড করার, এক্সেপশন ডিক্লেয়ার করার, সেটাই সার্বভৌম ক্ষমতা। সেই ক্ষমতা রাষ্ট্র নিজের দাবি করতেছে। শুধু ঈশ্বরের নাম বুঝা রাষ্ট্রের নাম বোঝাইছে, মানে লাল মিয়া সোনা মিয়া হয়েছে, সোনা মিয়া লাল হয়েছে, মাঝখান থেকে সোনা লাল হয়ে গেছে। এখন একজন মুসলিম যখন সেজদা দেয়, সে বলতেছে রাষ্ট্র ফাইনাল না, রাষ্ট্রের উপরে কেউ আছেন। এখান থেকে আতঙ্কের জন্ম 3 স্তরে। প্রথম স্তরে কি বৈধতার সংকট। ধরেন রাষ্ট্র বলে সুদ জায়েজ, আল্লাহ বলেন তো সুদ হারাম। প্র্যাকটিসিং মুসলিম যখন কনফ্লিক্টে পড়লে কোনটা মানবে? রাষ্ট্র জানে উত্তর কি, মানবে ধর্মের কথা। 2 নাম্বার নিয়ন্ত্রণের অক্ষমতা। রাষ্ট্র কন্ট্রোল করে 2টা জিনিস দিয়া, ভয় আর লোভ। কিন্তু যে বিশ্বাস মরলে শহীদ জান্নাতে যাবো, তার উপরে ভয় কাজ করে না তো। যে বিশ্বাস করে আসল হিসাব আখিরাতে, তার উপরে লোভ কাজ করে না। জুলাইয়ের ছাত্ররা বুকে গুলি খায় লাভবাহিক বলে পড়ে গেছে, সেই মুহূর্তে রাষ্ট্রের শক্তি প্রয়োগের ক্ষমতা এটা অচল হয়ে গেছে। 3 নাম্বার বিকল্প প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ইসলামী সংগঠন কেন্দ্রে চলে এসেছে। ধীরে ধীরে সমাজের বৈধতার সেন্টার রাষ্ট্র থেকে সরে যাইতেছে ওইদিকে। রাষ্ট্র তখন টেকনিক্যালি ক্ষমতায়, কিন্তু প্র্যাকটিক্যালি অপ্রাসঙ্গিক। এটাই সবচেয়ে বড় ভয়, এবং এই জন্যই শিবিরকে ঘৃণা করতে শেখানো হয়। শিবিরকে ঘৃণা করানোর সাথে এইটার কি সম্পর্ক, আসেন সেটা একটু বুঝে দেখি। শিবিরকে ঘৃণা করানোর জন্য গত 50 বছর যাবৎ ইন্টেলেকচুয়াল যত লেবার, যত মিডিয়া রিসোর্স খরচ হয়েছে, তার তুলনা নাই। 4টা স্তরে করা হয়েছে। 1 নাম্বার ঐতিহাসিক স্মৃতির মনোপলির জগতে 71-এ জামাতের ভূমিকা একটা বাস্তব ইস্যু। কিন্তু আওয়ামী বাঙ্গু ব্লক এটাতে বানাইছে পার্মানেন্ট একটা উইপন, একটা চিরস্থায়ী অস্ত্র বানাইছে। যেই ছেলেটা 2002 সালে জন্মাইছে, যে 1971-এ ছিল না, যার বাপও ছিল না হয়তো, সেও রাজাকার। সে নামাজ পড়লে রাজাকারের নামাজ, তারে পাকিস্তানে চলে যেতে হবে। আবদারকে পিটায় মারা হয়েছে কারণ সে নামাজ পড়তে ডাকতো। দেখেন জাতীয়তাবাদী কিরিচ দল কি কয়, শুনেছে শিবিরের রাস্তাটা বাংলাদেশে রাখবে না কেন? বাংলাদেশ কি তোর বাপের তালু? এটা হইতেছে সে আদি পাপের মতো একটা কনস্ট্রাকশন, জন্মের পাপ যেটা পার্মানেন্টলি দোষী করে রাখে। হিন্দু ধর্মে যেমন দলিত, ওই রকম। কেন এই কনস্ট্রাকশন করতে হবে? বাট এইটা ছাড়া একটা গোটা জনগোষ্ঠীকে, যারা মুসলিম, যারা প্র্যাকটিসিং, যারা রাজনৈতিক ভাবে কনসাস, তাদেরকে পার্মানেন্টলি সেকেন্ড ক্লাস সিটিজেন বানায় রাখা যায় না। 2 নাম্বার শিবিরের সাংগঠনিক শৃঙ্খলার ভয়। মেইনস্ট্রিম রাজনীতি কি? চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিট বাণিজ্য, হল দখল। এই তো আত্মমর্যাদা সম্পন্ন তরুণ এই রাজনীতি তো করবে না। আর কি করে? নেতার নামে স্লোগান দেয়। তো এই রাজনীতি করবে কোনো আত্মমর্যাদা সম্পন্ন তরুণ করবে না। শিবিরের স্ট্রাকচার দেখেন, স্টাডি সার্কেল এবং স্তরে স্তরে মেম্বারশিপ, কর্মী, সাথী, সদস্য, পারফরমেন্স বেসড প্রমোশন, সাপ্তাহিক রিপোর্ট, দৃঢ় ডিসিপ্লিন। 2টা মডেল পাশাপাশি রাখলে প্রথমটা অস্তিত্বের সংকটে পড়ে, কারণ দ্বিতীয়টা কাজ করলে প্রথমটা কেন কাজ করতেছে না সেই প্রশ্ন ওঠে। এই প্রশ্ন যাতে না ওঠে, সেই জন্য শিবিরকে পার্মানেন্টলি ডিলেজিটিমাইজ করে রাখা জরুরি। ওরা জঙ্গি, ওরা গুপ্ত, ওরা ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল। এই গুপ্ত অভিযোগটা একটু বুঝে। সারা দুনিয়ায় বামপন্থীরা আরেক দলে ঢুকে কাজ করছে। এটার একাডেমিক নাম হইতেছে এন্ট্রিজম বা প্রবেশ নীতি। এক দলের সদস্য অন্য দলে ঢোকে, ভোট দেয়, পদ নেয়, কিন্তু প্রকৃত আনুগত্য মূল দলের প্রতি। উদ্দেশ্য বড় দলের প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের আদর্শ ছড়ানো। শিবির যদি গুপ্ত রাজনীতি করে থাকে, সে রাজনীতির রীতিনীতি মাইনাই করছে। আর বিএনপির ডেফিনেশনে বাংলাদেশের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ গুপ্ত আছেন, যিনি পাকিস্তানের সেনাবাহিনীতে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে কার্যরত ছিলেন, জিয়াউর রহমান। পাকিস্তান আর্মির সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব অর্জন করে ভেতর থেকে বাংলাদেশের জন্য কাজ করছেন না? বিএনপি তো দাবি করে পাকিস্তানি ইউনিফর্ম পরে এত স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন, তাহলে জিয়াও পাকিস্তানি আর্মির লুঙ্গির তলে ছিল, এটা মেনে নিতে হবে। 3 নাম্বার ক্লাস এবং কালচারাল একটা উদ্বেগ, অ্যাংজাইটি। কি সেটা? শিবির মূলত গ্রামের কৃষক, মাদ্রাসার শিক্ষক, গ্রামের ছেলেদের, মেধাবী ছেলেদের সংগঠন।
যারা প্রথম প্রজন্মে বিশ্ববিদ্যালয়ে ঢুকছে, মেধা দিয়ে উঠে আসতেছে, কিন্তু ঢাকা এলিটের আধুনিক সংস্কৃতিতে মিশে যাইতেছে না। এদের কাছে শিবির শুধু রাজনৈতিক সংগঠন না, একটা নেটওয়ার্ক, ব্রাদারহুড, ইন্টেলেকচুয়াল ট্রেনিং সিস্টেম। গুলশান ধানমন্ডির এলিট যারা নর্থ সাউথ স্কলাস্টিকায় পড়ে, ফেসবুকে প্রোগ্রেসিভ প্রগতিশীল পোস্ট দেয়, তাদের কাছে এই উত্থানটা থ্রেটেনিং। ভয় কেন? শিবিরের এই ছেলেরা ডাক্তার হইতেছে, ইঞ্জিনিয়ার হইতেছে, সিভিল সার্ভিসে ঢুকতেছে, ব্যবসা করতেছে, আর্মিতে ঢুকতেছে, কতগুলো ঢুকে পড়ছে ওরা জানে না। যাই হোক, অর্থনৈতিক ভাবে উঠে আসতেছে, কিন্তু মদ খায় না, দাঁড়িয়ে রাখে, ইজাব পরে, ঈদ করে, নামাজ পড়ে। তারা তাদের গড়ে তোলা যে কালচারাল স্ট্যাবলিশমেন্ট, সেটার ভেতরে ঢুকে না। বন্ধের আলো ডেইলি স্টারের কালচারাল স্ট্যাবলিশমেন্টের মধ্যে নাই। এটি কালচারাল অ্যাংজাইটি। আমাদের সিস্টেমে সফল হইতেছে, আমাদের সাবঅর্ডিনেট হইতেছে না, আমাদের অনুগত হইতেছে না। কেন? 4 নাম্বার হইতেছে জিওপলিটিক্যাল। দিল্লির প্রেফার্ড ন্যারেটিভ হইতেছে ইসলাম ইজ মানি টেররিস্ট। ওয়াশিংটন 9/11 এর পরে ওয়ার অন টেরর আনলো। এই ন্যারেটিভের লোকাল বরকন্দাজ হইতেছে দেশি বাঙ্গু ব্লক। ওরা কেরোসিন শিকা, শিবির হইতেছে মাটির প্রদীপ। ছড়া আছে না, কেরোসিন শিকা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন সাদা, কেরোসিন বলে ওঠে এই সমর দাদা। আমেরিকার ইন্ডিয়া হইতেছে ওদের দাদা। ওরা একটা গল্প বিক্রি করে আমেরিকার ইন্ডিয়ার কাছে, ইসলামিক বিপদ আসতেছে। বিক্রি হয় ওয়াশিংটনে, দিল্লিতে, গবেষণা প্রতিষ্ঠানে, ইউনিভার্সিটিতে, দিল্লির সাউথ ব্লকে, ব্রাসেলসের দপ্তরে। এর বিনিময়ে স্কলারশিপ পায়, পিএইচডি করে, গবেষণা অনুদান পায়, পশ্চিমা মিডিয়ায় লেখার সুযোগ পায়, আর ক্ষমতায় বৈশা থাকার আন্তর্জাতিক স্বীকৃতি পায়। বাস্তবে শিবির কি করতেছে এটা গুরুত্বপূর্ণ না তো। গুরুত্বপূর্ণ শিবিরকে কিভাবে বাঙ্গুরা ব্যবহার করতেছে, ওয়েস্টের কাছে বেচতেছে। শিবির হলেছে সেই বলির পাটা যারা বেচা, এদের গোটা ধান্দাবাজি চলে। শিবিরের নাম বেচা এনজিও চলে, নারীবাদ চলে, বিএনপির রেইনবো সোসাইটি চলে। রেইনবো সোসাইটি করবে নাকি ওরা? বামেদের ফ্যাসিবাদ বিরোধী কারবার চলে, সুশীলদের সেমিনার চলে, টকশো চলে, বইমেলায় বই বিক্রি হয়। এটা পুরো ইকোনমি, পুরো অর্থনীতি। শিবির যদি কাল না থাকে, এদের অর্ধেকটা রুটি রুজি বন্ধ। তাই শিবির থাকতে হবে, এবং ঠিক যতটুকু ভয়ঙ্কর মনে হয় ততটুকু দেখাইতে হবে, না বেশি না কম। এবং ঠিক ততটুকু থাকতে হবে যেন নিজেরা আবার বড় হইয়া ক্ষমতাই দখল করে না বসে। বেশি না কম, এই নিয়ন্ত্রিত ভয় উৎপাদনই হইতেছে এই ইকোসিস্টেমের আসল পণ্য। এরপরে কি হইলো? এরপর একটা এম্পেরিক্যাল শক হইলো। কিছু দেয় গত বছরকার পুরো ঘটনা স্ট্রাকচারকে চ্যালেঞ্জ করছে এই বাঙ্গু সেকুলারদের। ডাকসু এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ধরে জিতে আসলো শিবির। 15 বছর ধরে ন্যারেটিভ ছিল যে শিবির মার্জিনাল, ফ্রিঞ্জ, এরা রক কাটে, মেয়েরা এদের পছন্দ করে না। ডাকসু এই ন্যারেটিভ ভেঙে দিল, সব বিশ্ববিদ্যালয়ে ন্যারেটিভ ভেঙে দিল। শিবির জিতছে, মেয়েদের হলে বেশি জিতেছে। বাঙ্গু স্ট্যাবলিশমেন্ট পুরো বৈধতা দাঁড়াইছিল একটা অ্যাজাম্পশনে, ফ্রি নির্বাচন হইলে ওরা জিতবে না। ডাকসু এই এক্সকিউজ কেড়ে নিছে। এখন আরো একটা আনকমফোর্টেবল সত্য, জুলাই আন্দোলনের রাজপথের সবচেয়ে সংগঠিত শক্তি কে ছিল? অফিসিয়াল ন্যারেটিভ বলবে সমন্বয়ক, নির্দলীয় ছাত্রদের জোট, কিন্তু গ্রাউন্ড লেভেলে রাত জায়গা পাহারা দেওয়া, পুলিশের ব্রুটালিটির সামনে দাঁড়ায় থাকা, হল লেভেলে মোবিলাইজেশন, লজিস্টিক্স, শিবিরের ডিসিপ্লিন ছাড়া জুলাই সম্ভব ছিল না। আবু সাইদ কে ছিল? আবু সাইদ তো শিবিরের ছেলে ছিল। এটি স্বীকার করা হয় না কেন? স্বীকার করলে বিপ্লবের ওনারশিপের একটা অংশ শিবিরকে দিতে হবে। তাই 5 আগস্টের পর থেকে চলতেছে একটা সিস্টেমিক ইরেজার। ওরা ছিল না, ওরা গুপ্ত, ওরা হাইজ্যাক করেছে। মিশরে 2011 সালে একই কাজ হয়েছিল। তারিরের নিশিরাতের পাহারাদার ছিল ব্রাদারহুডের ক্যাডারেরা। বিপ্লবের পরে লিবারেল সেকুলাররা বলল যে আমরা তো বিপ্লব করছি, ওরা হাইজ্যাক করে নিয়েছে ব্রাদারহুড। একই প্যাটার্ন। তাইলে বাঙ্গু এস্টাবলিশমেন্টের আসল ভয় তো অন্য জায়গায়। তাদের মনের গভীরে জানে ভোট হইলে অবাধে তারা হারবে। সেই জন্যই ইসলামী দলকে সবসময় জঙ্গির পাশে বসায় দেখাইতে হবে। আজকে ব্রাদারহুড, কালকে আলমন পীড়ন করা হোক না কেন, এটা শেষ হয় না, ধ্বংস করা যায় না। এরই তাদের ভয়। এবার বাংলাদেশে ফিরে আসি। এই যে যেটা শুরু হয়েছে শিবিরের সাথে ছাত্র দলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকায় যা চলতেছে তা পুরানা খেলা, নতুন মাঠে। খেলার নাম উস্কানি। সামরিক ম্যানুয়ালে পোশাকি নাম আছে, গ্রামের বাজারে উস্কানি। যুক্তিটা সরল। ইসলামী আন্দোলনের দুই শক্তি, একটা হচ্ছে হাই মরাল পজিশন আর ডিসিপ্লিন। শিবিরের যে উত্থান, এটার পেছনে একটা কারণ হয়েছে তারা সংযত এবং তাদের হাই মরাল পজিশন আছে। তো তাদের এই হাই মরাল পজিশনকে ভাঙবে কিভাবে? তাদের রাগায় দাও, চিমটি কাটো, যেন ঘুষি চালায়। এই যে দেখেন, ওই যে ছাত্র দলের গুন্ডারা যে শাহবাগ থানার মধ্যে মক করছে, 2 জনকে ডাকসুর নেতাকে যে পিটাইছে না, ওইটা দেখতে গেছে সাদিক কাম। দেখেন কিরকম গুপ্ত গুপ্ত বলে স্লোগান দিচ্ছে, দেখেন উস্কানি দিচ্ছে কেমন। দেখেন